আজকের এই দারুণ ইন্টারেস্টিং বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, ভাবুন তো, মাত্র ৫১ বছর বয়স্ক একজন সিনেমার আইকন কিভাবে গত ২ বছরের মধ্যে আস্ত একটা রাজ্যের দশকের পর দশক ধরে চলার রাজনৈতিক কাঠামোকে পুরোপুরি নাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা নিছক সিনেমার কোনো স্ক্রিপ্ট নয়, বরং একেবারে নিখুঁতভাবে সাজানো একটা মাস্টার প্ল্যান। আর আজকের এই এপিসোডে আমরা ধাপে ধাপে ডিকোড করব এই অবিশ্বাস্য পলিটিক্যাল ব্লুপ্রিন্ট। প্রশ্ন হল, এটা সম্ভব হলো কিভাবে? তামিলনাড়ুর মতো একটা রাজ্যে যেখানে ডিএমকে বা এআইএডিএমকের মতো পলিটিক্যাল জায়ান্টদের একচেটিয়া আধিপত্য, সেখানে থালাপতি বিজয় কিভাবে তাদের ধরাশায়ী করে দিলেন? এর পেছনের ম্যাজিকটা কিন্তু একদিনে তৈরি হয়নি। এর উত্তর লুকিয়ে আছে তার সেই সুপরিকল্পিত ব্লুপ্রিন্টের মধ্যে। চলুন নিরপেক্ষভাবে এই স্ট্র্যাটেজির গভীরে প্রবেশ করা যাক। আমাদের বিশ্লেষণের প্রথম অংশ রিয়েল থেকে রিয়েল লাইফ, অর্থাৎ ভিত্তির নির্মাণ। বিজয়ের এই রাজনৈতিক জার্নি কিন্তু রাতারাতি হয়নি। একটু খেয়াল করলেই দেখবেন ৯০-র দশকে তিনি ছিলেন মূলত একজন রোম্যান্টিক হিরো। এরপর ২০০০ সালের পর থেকে তিনি হয়ে উঠলেন অ্যাংরি ইয়াং ম্যান, যা যুব সমাজের মধ্যে তার ক্রেজ একেবারে রকেটের মতো বাড়িয়ে দিল। কিন্তু আসল গেম চেঞ্জার ছিল ২০১২ সাল। তখন থেকে তিনি পর্দায় নিজেকে একজন সোশ্যাল সেভিয়ার বা সামাজিক ত্রাতা হিসেবে তুলে ধরতে শুরু করলেন। কাথি সিনেমায় কৃষকদের দুর্দশা, মেরসালের স্বাস্থ্যখাতের দুর্নীতি কিংবা সরকার সিনেমায় ভোট চুরির মতো বিষয়গুলো তুলে ধরে তিনি তার বিশাল ফ্যানবেসকে ধীরে ধীরে একটা নিবেদিত রাজনৈতিক ভোট ব্যাংকে পরিণত করেন। আর এই দীর্ঘ বিবর্তনেরই চূড়ান্ত রেজাল্ট হল ২০২৪ সালের টিভিকে বা তামিলাগা ভেট্রি খাজাগাম পার্টির লঞ্চ। আর এই পুরো গ্রাউন্ড ওয়ার্কের সবচেয়ে ইম্পর্ট্যান্ট জায়গাটা হলো বিজয় মাক্কালিয়াক্কাম। অবাক করা বিষয় হলো, রাজনীতিতে নামার বহু আগে থেকেই বিজয় তার ফ্যান ক্লাবকে একটা তৃণমূল স্তরের কল্যাণমূলক সংস্থায় বদলে ফেলেছিলেন। এর মাধ্যমে নিয়মিত সাধারণ মানুষকে সাহায্য করা হতো, শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হতো। অর্থাৎ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিক দলের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের অনেক আগেই কিন্তু এই সলিড অর্গানাইজেশনাল বেসটা তৈরি হয়ে গিয়েছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ভাগে, বিজয়ের পলিটিক্যাল মাস্টার স্ট্রোক বা তার জেনজি স্ট্র্যাটেজি। সংখ্যাগুলোর দিকে একবার তাকান। তামিলনাড়ুর মোট ৪,৮৮,০০,০০০ ভোটারের মধ্যে ২০% হল জেনজি ভোটার, যাদের বয়স ১৯ থেকে ২৯-এর মধ্যে, মানে প্রায় ১,১৮,০০,০০০ ভোট। এর সাথে যোগ করুন ১৮ থেকে ১৯ বছর বয়সী আরও প্রায় ১২.৫ লক্ষ ফার্স্ট টাইম ভোটার। এই বিশাল তরুণ সমাজ তখন বেকারত্ব আর প্রশ্নপত্র ফাঁসের মতো সমস্যায় একেবারে জর্জরিত। ঠিক এই ক্ষুব্ধ এবং হতাশ ব্লকটিকে টার্গেট করাই ছিল বিজয়ের সবচেয়ে ক্যালকুলেটেড এবং উইনিং মুভ। আর এই তরুণ প্রজন্মকে কাছে টানার হাতিয়ার কী ছিল? পুরোপুরি ডিজিটাল। তার আইটি শাখা ভয়েস অফ কমন্স ইনস্টাগ্রাম রিলস আর শর্টস ব্যবহার করে ডিজিটাল প্রচারের রীতিমতো ঝড় তুলে দেয়। প্রচারে হোলোগ্রাম এবং রোবট ব্যবহার করে তিনি তরুণদের একেবারে মুগ্ধ করে ফেলেন। পাশাপাশি তার সিগনেচার সাদা শার্ট আর খাকি প্যান্ট যুব সমাজের মধ্যে এতটাই ভাইরাল হয়ে যায় যে সেটা আক্ষরিক অর্থেই একটা কালচারাল ফেনোমেনন তৈরি করে। কিন্তু দেখুন, শুধু সোশ্যাল মিডিয়া হাইপ দিয়ে তো আর ভোট জেতা যায় না, রাইট? এর জন্য দরকার নিখুঁত গ্রাউন্ড লেভেল এক্সিকিউশন। পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোরের গাইডেন্সে টিএমকে তামিলনাড়ুর প্রায় প্রতিটি বুথে ৭০,০০০-এরও বেশি বুথ এজেন্ট নিয়োগ করে, ৫৯,০০০ বুথ কমিটি গঠন করে এবং দলের প্রাথমিক সদস্য সংখ্যা গিয়ে দাঁড়ায় ১.৫ কোটিরও বেশি। এটা নিছক কোনো পপুলারিটি কন্টেস্ট ছিল না, এটা ছিল একেবারে নিখুঁত একটা অপারেশন। আমাদের তৃতীয় ভাগ, প্রতিশ্রুতি এবং ভোট ব্যাংক বা তার ট্যাকটিক্যাল অফারিংস। বিজয়ের পলিটিক্যাল স্ট্যান্ডগুলো ছিল অত্যন্ত কৌশলগত। একদিকে তিনি এক দেশ এক নির্বাচন বা ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রস্তাবের কড়া বিরোধিতা করেছেন, যার ফলে অ্যান্টি বিজেপি ভোটাররা, মূলত যারা ডিএমকে সাপোর্ট করতেন, তারা তার দিকে আকৃষ্ট হয়। অন্যদিকে শিক্ষায় তামিল ভাষার প্রসারে জোর দিয়ে তিনি সরাসরি এআইএডিএমকে এর ভোট ব্যাংকে থাবা বসান। নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখলে বোঝা যায় আঞ্চলিক ও ভাষাগত আবেগগুলোকে তিনি একেবারে মাস্টার মাইন্ডের মতো কাজে লাগিয়েছিলেন। এবার তার এই কল্যাণমূলক মাস্টার লিস্টটা একটু শুনুন। কনেদের বিয়ের সময় ৪ গ্রাম সোনা ও রেশমি শাড়ি, পরিবারের মুখ্য মহিলাদের জন্য মাসে ২৫০০ টাকা, মহিলাদের জন্য ফ্রি বাস পরিষেবা, বছরে ৬টি ফ্রি গ্যাস সিলিন্ডার এবং ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ। এছাড়াও জেলেদের জন্য এমএসপি ও ২৭,০০০ টাকা ক্ষতিপূরণ এবং ছাত্রদের জন্য ২৫ লাখ টাকার এডুকেশন লোন। মহিলা, ছাত্র এবং খেটে খাওয়া মানুষদের সরাসরি টার্গেট করে তৈরি করা একেবারে সলিড একটা পপুলিস্ট অ্যাপ্রোচ। এত সব প্রতিশ্রুতি আর নিখুঁত গ্রাউন্ডওয়ার্কের রেজাল্ট কি হলো জানেন? ১,৩৪,০০,০০০। হ্যাঁ, ঠিকই দেখছেন, টিভিকে পার্টির প্রাপ্ত মোট ভোটের সংখ্যা। এই অবিশ্বাস্য সংখ্যাটাই প্রমাণ করে যে তার স্ট্র্যাটেজি মানুষের মনে কতটা গভীরভাবে রেখাপাত করেছিল।
জয়ের এই স্কেলটা জাস্ট ভাবুন, যেখানে প্রতিষ্ঠিত শাসক দল ডিএমকে পেয়েছে 1,19,00,000 ভোট, সেখানে বিজয় টিভিকে পেয়েছে 1,34,00,000 ভোট। সরাসরি 15 লাখ ভোটের মার্জিনে ডিএমকে পেছনে ফেলে দেওয়া এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার নয়। দশকের পর দশক ধরে রাজ্য শাসন করা একটা দলকে নতুন একটা দল কিভাবে ক্লিন সুইপ করে দিল, এটা তারই প্রমাণ। আমরা চলে এসেছি বিশ্লেষণের একেবারে শেষ ভাগে, জয়ের পর নতুন চ্যালেঞ্জ বা কাঠামোগত দুর্বলতা। এত বিপুল জনসমর্থনের পরেও রিয়ালিটি চেকটা কিন্তু বেশ কঠিন। তামিলনাড়ু বিধানসভার মোট আসন 234টি, ম্যাজিক ফিগার 118, কিন্তু টিভিকে জিতল কয়টি? মাত্র 108টি আসন। অর্থাৎ বিপুল জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তারা 10টি আসন পিছিয়ে ছিল। বুঝতেই পারছেন নতুন এই দলনেতার সামনে এটা কত বড় একটা সংকট তৈরি করেছিল। আর এই সংকটের সমাধান হিসাবেই আসে আপস। যে দল বারবার গর্জে উঠেছিল যে তারা সম্পূর্ণ স্বতন্ত্র থাকবে, তাদের বাধ্য হয়েই কংগ্রেস, সিপিআই, সিপিআইএম, ভিসিকে, আইইউএমএল, এমনকি ঐতিহাসিকভাবে বিরোধী এআইএডিএমকে বিধায়কদের সাথে একটা জোট গঠন করতে হয়। সরকার গড়ার জন্য এটা ছিল এক প্রকার বাধ্যবাধকতা। পুরো পরিস্থিতির সারমর্ম করলে বিষয়টা ঠিক এরকম দাঁড়ায়। যে দল সম্পূর্ণ স্বাধীন হওয়ার লক্ষ্যে চালু হয়েছিল, আজ তারা সবচেয়ে দুর্বল জোট সরকারের নেতৃত্ব দিচ্ছে। এটা একেবারে চরম আইরনি বলতে যা বোঝায়। আদর্শগতভাবে যাদের সাথে কোনো মিল নেই তাদের নিয়ে সরকার চালানো মানে একটা নড়বড়ে পরিস্থিতি। আর এই ভঙ্গুর ভিত্তির কারণেই শুরু থেকেই নানা বিতর্কের মুখে পড়তে হচ্ছে তাদের। যা আমাদের নিয়ে আসে আজকের আলোচনার একেবারে শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। তিনি কি জেনজিদের দেওয়া সেই বিশাল প্রতিশ্রুতিগুলো আদৌ পূরণ করতে পারবেন, নাকি একটা আপোষমূলক জোটের চাপে এই সিনেমার হিরোর পলিটিক্যাল ডেবিউ চিরতরে ভেঙে পড়বে? এই সিনেমাটিক রাজনৈতিক উত্থান এখন বাস্তবতার এক কঠিন মোড়ে দাঁড়িয়ে। রাজনীতিতে কি তিনি শেষ পর্যন্ত থালাপাতি বা সেনাপতি হয়েই থাকবেন, নাকি জোট রাজনীতির গ্যাঁড়াকলে আটকে পড়বেন? আজকের মতো বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভাবার দায়িত্বটা আপনাদেরই রইল।